সবাইকে শুভেচ্ছা। বাস মেরিনা লাইভ স্টুডিওতে আমাদের বিশ্বের যে প্রান্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমাদের বাস মেরিনা এই লাইভ স্টুডিওতে আমরা যে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছি তার প্রতিপাদ্য নির্ধারণ করেছি অবরোধের লাভ কার। আর এই বিষয়ে নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহশাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম, উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাইম। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি আব্দুল কাইমের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা এই যে অবরোধের মধ্য দিয়ে প্রকৃত অর্থে কারা লাভবান হচ্ছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? লাভের জায়গায় যখন আসবে তখন ক্ষতির জায়গাটা আসবে। এখানে কি সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি বিরোধীরা লাভবান হচ্ছে, নাকি জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে? ধন্যবাদ। আসলে অবরোধ বিষয়টা তো একটা রাজনৈতিক প্রোগ্রাম। এটা হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধী দলের একটা প্রোগ্রাম, নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে তারা প্রোগ্রাম দিয়েছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সবকিছুরই একটা খারাপ দিক আছে। এই অবরোধে যেসব যে খারাপ কার্যকলাপ হচ্ছে সেগুলোর কারণে প্রধানত মেহনতি মানুষ, গরিব মানুষ তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তার লক্ষ্যটা যেহেতু মহৎ, যে দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে যেহেতু এই অবরোধ প্রোগ্রামটা দেয়া হয়েছে, সেখানে আমরা যদি কার ক্ষতি হচ্ছে এটা বিবেচনা করি, তবে এটা সর্বাগ্রে চিন্তা রাখতে হবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কোনো না কোনো একটা সাইড এফেক্ট আছে, খারাপ প্রতিক্রিয়া আছে। তবে আমি আপনাকে এখানে একটু বলতে চাচ্ছি যে আপনি যে বহুত উদ্দেশ্য বলছেন, যে অর্থাৎ বৃহত্তর অর্জনের জন্য, কার অর্জন? জনগণের অর্জন। জনগণের এই যে ভোটাধিকার, যেখানে আমাদের দেশে একটা ভোট, জাতীয় সংসদের নির্বাচন যে ভোট প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়াটা এখনো যেহেতু আনইউনিভার্সালি এস্টাবলিশড হয়নি এবং সন্দেহ থেকে গেছে, সবসময় সরকারি দলের প্রতি একটা সন্দেহপ্রবণ মনোভাব থেকে আমরা নিষ্কৃতি পাচ্ছি না বলে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে বারবার গুরুত্ব দিয়ে থাকি। যদিও অনেক দেশে যে সরকার ক্ষমতায় আছে তাদের অধীনে নির্বাচন হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেশে যেহেতু এই সংস্কৃতিটা এখনো গড়ে ওঠেনি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা এতদিনে আমাদের একটা নির্দিষ্ট সিস্টেমে যাওয়া দরকার ছিল, আমরা এখনো যেতে পারিনি, যার কারণে প্রতি 5 বছর জাতীয় সংসদ নির্বাচন কাছে আসলে এই যে একটা অমীমাংসিত বিষয় নিয়ে দেখা যায় যে এক বিষয়গুলো আমরা আদায় করার জন্য জোর জবরদস্তি করছি, আর পক্ষান্তরে সরকার একদম আপোষহীন মনোভাব নিয়ে বিরোধী দলের আন্দোলনকে সবসময় তারা দাবিয়ে রাখার জন্য প্রচেষ্টা। আমি আসবো আপনার কাছে জনাব আব্দুল কাইম। যে মোহাম্মদ হোসেন মাসুম, আব্দুল কাইম যেভাবে বলছিলেন যে মানুষের দাবি আদায়ের জন্য, তাহলে কি আপনি জোরের যে অংশীদার হিসেবে এই কথা কি বলবেন যে বর্তমান সরকারের কাছে কি জনগণের যে অধিকারটি খুব বেশি স্খলিত হয়েছে? ধন্যবাদ। না হয় কেন এই অবরোধ? ধন্যবাদ। আমি বক্তব্য শুরুতেই আমার কথা বলার আগে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ভয়েস মেরিনাকে। আমার বন্ধুরা যে কথাটি বলেছেন, বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে একটি শুভ কাজের জন্য ওনারা অবরোধ ডেকেছেন, ওনারা ক্ষতি হয়েছেন, লাভ করেছেন, এই কথাটা বলছেন। মানুষের অধিকার আদায়ের জন্য আমি এটা বলবো না, আমি এর সাথে সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করছি। এই কারণে এই অবরোধের কারণে একটি বিশেষ সম্প্রদায়ের, একটি বিশেষ গোষ্ঠীর লাভ হচ্ছে। আমি বিশেষ গোষ্ঠী বলছি এই কারণে, এই যে বিশেষ গোষ্ঠীটি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, আমাদের মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, এই বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, সেই বিশেষ গোষ্ঠীটি এই অবরোধের মধ্যে দিয়ে সর্বাধিক লাভবান হচ্ছে। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন পত্রিকায় প্রকাশ্যে তারা ঘোষণা করেছে, বলেছেন তারা কোন কোন জায়গায় তারা আঘাত করেছে, সহিংস আঘাত করেছে, নাশকতা করেছে, মানুষ খুন করেছে, কথাগুলো তারা। সেই বিশেষ গোষ্ঠী কি আপনি কিছু নির্দিষ্ট করে বলবেন? অবশ্যই সে প্রকাশ্য বলা যায়, সেটা আপনার সকলে জানেন সেই বিশেষ গোষ্ঠীটি কি। যে গোষ্ঠীটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যে গোষ্ঠীটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 2,69,000 মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, বাংলাদেশকে এখনো আমি আসছি।
আপনি কিভাবে দেখছেন বিষয়টি, যে ইনি বলছেন যে একটি বিশেষ গোষ্ঠী অর্থাৎ যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই আপনারা আন্দোলন করছেন? আপনি খুব সংক্ষেপে বলবেন, কারণ আমাদের স্থানীয় অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আসলে আমাদের যুদ্ধ অপরাধীদের বাঁচানোটা আমাদের এজেন্ডায় নাই বা আমাদের দাবিতে নাই। দাবি হচ্ছে যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, এই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত করা। এখানে আমরা যে 18 দলীয় জোট হয়েছে, সেই জোটের মধ্যে যারা আছে সবাই সরকারের নিবন্ধিত দল এবং এখনো পর্যন্ত কোনো দল নিষিদ্ধ ঘোষিত হয়নি। যদি তাদের 71 সালের মহান মুক্তিযুদ্ধ, কিন্তু জামায়াত ইসলাম তো নির্বাচন করতে পারবে না, তাহলে কি তারা তো আপনাদের জোটে আছে, সেক্ষেত্রে কি হবে? সেটা এখনো চূড়ান্তভাবে ফয়সালা হয়নি, যেহেতু আইনগত প্রক্রিয়ার আরো ধাপ বাকি আছে। যদি না পারে তবে সেক্ষেত্রে কি হতে পারে? যদি না পারে সেটা কেন্দ্রীয় পলিসি এটা হতে পারে, তবে তারা স্থানীয় পর্যায়ে এটা বলা খুব মুশকিল। আমরা আসছি একটি কক্সবাজারের যায় যে জাতীয় নির্বাচনে তারা হয়তো তাদের স্বনামে নির্বাচন করতে পারবে না। তাদের মধ্যে কোনো জনপ্রিয় ব্যক্তি যদি থাকে তাকে হয়তো স্বতন্ত্র নির্বাচন, এটা আইনি ব্যাখ্যা জাতীয়ভাবে নির্ধারিত হবে, নির্বাচন কমিশন এটা নির্ধারণ করবে কি হবে। এখানে একটি বিষয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছে বন্ধুগণ, এই যে তত্ত্বাবধায়কের কথাটা যেটা বলা হয়েছে যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, অবরোধ করছেন, সবকিছু করছেন। আমি ওনাকে একটি প্রশ্ন করতে চাই, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তত্ত্বাবধায়ক সরকার নামক কোনো ভাষা আছে কিনা? এক মিনিট। পৃথিবীর রাজনৈতিক ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন, দেখা যায় যে লড়াই সংগ্রাম যারা করে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়। তত্ত্বাবধায়ক নামক বস্তুটি এরকম, যে বস্তুটি লড়াই আমি করছি, সংগ্রাম আমি করছি, সবকিছু আমি করছি, কিন্তু ক্ষমতা যাচ্ছে একটি মধ্যবিত্ত শ্রেণী। যে শ্রেণী মানুষ, জাতি, রাষ্ট্র, জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সেরকম শক্তিকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে গিয়ে আমাদের সমস্ত উদ্যোগগুলোকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেজন্য আমি মনে করি এই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি আদালত কর্তৃক খবর করে গ্রহীতকরণ করা হয়েছে। এখানে একটি কথা বলা হচ্ছে, 2 বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া যেতে পারে যদি মেম্বার পার্লামেন্টের যদি সেটা মেনে নেয়। ওনার কাছে আপনারা তো জানি যেদিন আইন হচ্ছে পাস করছে পার্লামেন্টে কেন গেলেন না, আমরা জানি সেটা জাতীয় ইস্যু। কিন্তু আমি এবার আসি কক্সবাজারের কিছু ইস্যু নিয়ে। দেখতেই পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে যে অবরোধ চলছে, অবরোধের এই যে সংবাদপত্র বহনকারী গাড়িতে হামলা হচ্ছে, তারপরে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, একটি স্থানীয় দৈনিক পত্রিকায় হামলা হয়েছে। এর দায় কে নেবে? আব্দুল কাদের। আমি এইসব হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এগুলোতে আমাদের সকলেই জানাচ্ছি, এবং আমরা আমাদের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে সবসময় সতর্ক করেছি যে এ ধরনের কোনো আক্রমণাত্মক বা আমাদের আন্দোলনকে ছুরিকাঘাত করার মতো, আন্দোলনকে প্রশ্নবোধক করার মতো কোনো কাজ করা যাবে না। তাই আমরা এই যে পত্রিকা অফিসে হামলা থেকে শুরু করে যে কোনো ধরনের আমরা অরাজনৈতিক কর্মকাণ্ড, অগণতান্ত্রিক কর্মকাণ্ড, বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে এইটুকু আমি যা জানি সেটা হচ্ছে সংবাদপত্র বহনকারী মাইক্রোতে কোনো আঘাত করা হয়নি। যেটুকু আমি জেনেছি সেটা হচ্ছে সংবাদপত্র এখানে দেওয়ার পর ওই মাইক্রোটা এখান থেকে 11টা লোক নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের মধ্যে ঝগড়াঝাটির কারণে পরবর্তীতে এক জায়গায় দাঁড়িয়ে যে টাকা ওই ভাড়া নিয়ে তর্কাতর্কির কারণে তাদের মধ্যে সংঘাতটা হয়েছে, এইভাবে আমি শুনেছি। কিন্তু আরেকটি হচ্ছে কি, একটি সিএনজিতে হামলা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রায় 170 পিস দৈনিক কক্সবাজার সহ 500 পিসের মতো পত্রিকা ছিল। আমাদের জিওপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং 18 দলীয় জোট নেত্রী অনেক আগেই প্রোগ্রাম ঘোষণার সময় সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে বলে দিয়েছেন যে কোনো ধরনের জ্বালাও পোড়াও বা হিংসাত্মক কোনো কিছু করা যাবে না। তো সেই আদেশ নির্দেশ মেনে চলে আমরা আমাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছি। যদি কেউ করে থাকে সে অন্যায় করছে, এমনও হতে পারে যে আমাদের আন্দোলনের ভিতরে বা স্বার্থান্বেষী মহল ঢুকে আমাদের আন্দোলনকে প্রশ্নবোধক করার জন্য হয়তো এরকম সাবোটাইজ হতে পারে। আচ্ছা মাসুদ, আমাদের প্রিয় শহরে কক্সবাজারকে রাজনৈতিক যে সংকীর্ণতা অথবা রাজনৈতিক যে অপতৎপরতা মুক্ত রাখতে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না কেন? ধন্যবাদ। এর আগে আমার বন্ধুগণ যে কথাগুলো বলেছেন যে তাদের নেত্রী বলেছেন কোনো ইয়ে করা যাবে না, শান্তিপূর্ণ আপনারা আন্দোলন সংগ্রাম করেন। কিন্তু দেখুন একটু লক্ষ্য করে, মির্জা ফখরুল সাহেব বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব, উনি ছাত্র দলের একটি সমাবেশে বলেছেন একটি গাড়ি ভেঙে আন্দোলন তো করা যাবে না, হাজার হাজার ছাত্র দলের কর্মী বেড়ে আসুন, একটা ভেঙে গাড়ি ভাঙবেন, বেশি করে ভাঙবেন। সেক্ষেত্রে ওনাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন। এবং দেখেন ওনাদের আরেকজন নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য
আপনার সাধু কুসুর কুখারাই কি বলেছেন উনি, দা কোন দা ফুটি যা কিছু নিয়ে আসে, যা কিছু আছে তাই নিয়ে আপনার রাস্তা নেমে আসুন। ওনাদের নেতারা বলতেছেন নেমে আসার জন্য সবকিছু নিয়ে, আর ওনারা বলতেছেন শান্তিপূর্ণ আলোচনার জন্য। দুজনের কথা হচ্ছে কেন, দুজনের বক্তব্য হচ্ছে কেন? আপনি আপনার বিরুদ্ধে কথা বলছেন, আপনার নেতা বলছে দেওয়ার কথা, আর আপনি বলছেন শান্তির কথা, তাহলে সেখানে দুইজনের বক্তব্য। একটু করে আমি শেষ করি। উনি কক্সবাজারের যে কথাগুলো বলেছেন, হ্যাঁ আমাদের কক্সবাজারে অনেক শান্তিপূর্ণ অবস্থান আছে। আমরা একটু ছোট্ট এলাকার কক্সবাজার জেলায় আমরা এখনো পর্যন্ত এমন পর্যায়ে যাইনি যে একজনের বিরুদ্ধে আমরা অবস্থানের জন্য বা বাড়ি কোনো মতো কক্সবাজার সেরকম কোনো অবস্থান, কক্সবাজার শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। আমরা মনে করি এই শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে আগামী দিনে জাতীয় নির্বাচনটা আমরা সমাপ্ত করার দিকে এগিয়ে যেতে আমরা চেষ্টা করছি। এবং যে আপনি যেটা বলছেন যে এই জেলাকে কিভাবে সুন্দর এবং এই হরতালের যে নাশকতা থেকে আমরা দূরে থাকতে পারি, এটা হচ্ছে আমাদের মধ্যে যেটা আভ্যন্তরীণ সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক বা যারা পারিপার্শ্বিক সম্পর্ক বা সামাজিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে বিল্ড আপ করে এই ছোট্ট এলাকাটা আমরা সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও এগুলোর বিরুদ্ধে আমরা সকল অবস্থান করার জন্য আমরা সবাইকে বলছি। আপনার বক্তব্য কি এই বিষয়ে যে কক্সবাজার শহরকে এই যে নাশকতা মুক্ত রাখতে একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করলে তখন আপনার দলের অবস্থান কি হবে? বিগত 5 বছরের আন্দোলনে আমরা বিরোধী দলের পক্ষ থেকে কক্সবাজার পর্যটন নগরী হিসেবে তাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা এখানকার পর্যটকদের নিরাপত্তা, সৌন্দর্য রক্ষা এবং শহরের যে ভ্রাতৃপ্রতিম একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক এগুলোকে বজায় রাখার জন্য, এগুলাকে আমরা প্রতিষ্ঠিত রাখার জন্য সবসময় আন্তরিক ছিলাম। এমনকি আওয়ামী লীগ যদি মিটিং করে, মিছিল করে, তবে আমরা তাদের সাথে পরামর্শক্রমে রুট পর্যন্ত চেঞ্জ করে নিই, টাইম পর্যন্ত চেঞ্জ করে নিয়েছি। এটা উনি বেশ ভালোই জানেন। আমরা ফোন আলাপের মাধ্যমে আমরা টাইমটা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছি। আমরা চেয়েছি যে একটু উত্তেজিত অবস্থায় বিভিন্ন ইস্যু নিয়ে যখন মাঠ গরম হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে, এই অবস্থায় দুইটা মিছিল সামনাসামনি হওয়াটা খুব শোভনীয় নাও হতে পারে বা এটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। সেজন্য আমরা এইসব অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় সতর্ক ছিলাম। আমরা ভবিষ্যতেও এই যে পর্যটন নগরীর যে সুন্দর পরিবেশটা, এই যে ভ্রাতৃপ্রতিম পরিবেশটা রক্ষা করার জন্য আমরা ভবিষ্যতে আমরা এটা আন্তরিক থাকবো অতীতের মতো। তবে সম্প্রতি যে হঠাৎ করে এই অবরোধ চলাকালে বিশেষ করে কক্সবাজার বিরোধী দল অথবা 18 দলীয় জোট একটু মারমুখী হয়ে গেল, বিষয়টি কিভাবে আপনার মূল্যায়ন কি মাহমুদ হোসেন মাসুম? আমার বক্তব্যটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার। অবরোধ কার জন্য, অবরোধ কেন করা হয়েছে সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন। একটি শক্তি, যে শক্তি এদেশকে মানে না, যে শক্তি আমার মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, যে শক্তি বাংলাদেশকে স্বাধীনতাকে বিশ্বাস করে না, এই শক্তি চাচ্ছে এই সরকারকে উচ্ছেদ করে এই দেশটাকে একটি তালেবান রাষ্ট্র পরিণত করার একটি যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই উগ্র মূল্যবাদী জঙ্গি কক্সবাজার একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা লিপ্ত। আমি মনে করি কক্সবাজার একটি ছোট্ট জেলা, ছোট্ট শহর। এই কথাটা কি ঠিক বলে মনে করছেন জনাব আব্দুল কাইম? এটা ঠিক নয়। আমরা সবসময় আমাদের হরতাল অবরোধ প্রোগ্রামের মধ্যে আমরা সতর্ক থাকি যে যেন খেটে খাওয়া মানুষগুলো যেন তাদের রুজি রোজগারটা বিঘ্নিত না হয়। যেমন টমটম, সিএনজি, অটো ট্যাক্সি, অটো রিক্সা বা রিক্সা, এগুলো আমরা সকাল থেকে ছেড়ে দিই, সারাদিন এগুলো চলে। আমরা শুধু দূরপাল্লার গাড়িগুলো আমরা অনুরোধ করি যেন আপনারা চালাবেন না, আমাদের সাথে সহযোগিতা করেন, আমাদের সাথে ঐকমত্য পোষণ করেন, আপনারা দূরপাল্লার গাড়িগুলো চালাবেন না। এগুলো আমরা শুধু অনুরোধ করি, তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে, তারা গাড়ি চালানো বন্ধ রাখে। কিন্তু এই যে অভিযুক্তি আনলেন যে একটি বিশেষ গোষ্ঠী, উগ্র জঙ্গি গোষ্ঠী এখানে আপনাদের সাথে কাজ করছে, যারা আমাদের এই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে, কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই সত্যতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা আমি এইভাবে বিশ্বাস করতে পারছি না যে আন্দোলনের মধ্যে একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে। এটা আসলে সত্যি হওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে বড় একটা এজেন্ডা, কেন্দ্রীয় একটা এজেন্ডা, তার অংশ হিসেবে আমরা মাঠে আছি এবং ওখানে কোনো বিশেষ গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার জন্য, বাঁচানোর জন্য বা সহিংসতা করার জন্য আমরা শেল্টার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বা এই ধরনের কোনো বিশেষ গোষ্ঠীর দ্বারা এই যে হয়রানিমূলক কাজগুলো বা বেআইনি কাজগুলো করলে আমাদের আন্দোলনের ভাবমূর্তিও খুব বেশি উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি না।
এবং এসব থেকে যে করুন না কেন বিরত থাকা উচিত বলে আমি মনে করি। মাসুদ, আপনি এখানে যে 18 দলীয় জোটের যে শহরের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, শহর শাখার প্রকারান্তরে আমরা শহর আওয়ামী লীগ ছাড়া আর কারো কার্যক্রম দেখছি না, কেন? দুঃখিত, আপনি যে কথাটা বলছেন সেটার সাথে আমরা টোটালি দ্বিমত প্রকাশ করি। দেখছেন না কেন? এই বাংলাদেশটাকে যদি একটু সুন্দর করে আপনি কেয়ার করেন, দেখবেন আমরা ফুজিগতিদের দিকে দাবিত হচ্ছি। যাদের পয়সা আছে, যাদের টাকা আছে, যারা বড় বড় পয়সাওয়ালা, তাদের চেহারাগুলো ভালো করে দেখাবে, তাদের কথাগুলো পত্রিকায় আনা হবে। অরিজিনালি আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যারা সমাজ বদলের কথা বলি, আমরা যারা সম অধিকারের কথা বলি, আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার কথা বলি, আমাদের লড়াইটি নীরবে চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পন্থায়, বিভিন্ন ভাবে। যেমন ধরুন 1 তারিখ একটি গণসংস্কৃতি কেন্দ্রের এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রোগ্রাম রয়েছে। এটা হচ্ছে গণমানুষের কথা বলার জন্য এই সংগঠনটি কাজ করছে। এটা হচ্ছে আমরা যারা সমাজবাদী বিশ্বাস করি তাদের সহযোগী সংগঠনের একটি কার্যক্রম এটা। একইভাবে আমরা যারা জাসদ করি, আমাদের দল অন্যান্য দলের চাইতে ছোট, আমরা ছোট্ট অবস্থায় আমরা আমাদের সাংগঠনিক যতটুকু হচ্ছে আমরা ততটুকু চেষ্টা করে থাকি মানুষকে কিভাবে এই অসাম্প্রদায়িক চেতনা একটি বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সম অধিকারের বাংলাদেশ, একটি ডিজিটাল বাংলাদেশ গড়া যায়, সেভাবে আমরা সাংগঠনিক কার্য আমাদের সংগঠনের যে ব্যক্তি রয়েছে সেটা থেকে আমরা চলে যাচ্ছি। না, আমরা ঠিক আছে, কিন্তু উনি যেভাবে বলছিলেন যে একটু বিশেষ দলই সবসময় পত্রিকায় অথবা বিভিন্ন প্রকাশ্যে আসে বিবৃতিতে, তেমনি আমরা দেখছি যে বিএনপির অভ্যন্তরেও ভুল বুঝাবুঝি রয়েছে, গ্রুপিং রয়েছে। সব মিলিয়ে যে বিএনপি কি আপনারা সবসময় একমতে আসতে পারেন যে কর্মসূচি পালনের ক্ষেত্রে? কক্সবাজার শহর সহ বেশ কয়েকটি আপনার জেলায় বিএনপির এই ধরনের কমিটিতে মতামত আছে। এটা বড় দলে প্রায় সময় থাকে, তবে এইসব মতানৈক্য কোনো কোনো সময় অযৌক্তিক হয়ে থাকে। আমি মনে করি কক্সবাজার যে মতানৈক্য সেটা একটা অযৌক্তিক বিষয়। সেটার ব্যাপারে আমরা আমাদের মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করেছিলাম। আমরা নেতৃবৃন্দ দেখা করে উনি সাথে সাথে এটা নির্দেশও দিয়েছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মহোদয়কে, কিন্তু এটা প্রক্রিয়াধীন আছে। আমি বিশ্বাস করি যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক ভারপ্রাপ্ত মহাসচিব মহোদয় অচিরে এই বিষয়ে একটা সমাধান। শেষ যে প্রসঙ্গটিতে আমরা যাচ্ছি, কোন উদ্যোগকে নেওয়া যায় না যে কক্সবাজার শহরকে, এই ছোট্ট 6 কিলোমিটারের এই শহরকে রাজনৈতিক অবরোধ, হরতাল এইসব না করলে তো দেশে কিছু আসে যায় না। আপনারা কি এমন কোন উদ্যোগ গ্রহণ করবেন সকলে মিলে যে এখানে কোন সময়ের জন্য হরতাল অবরোধ মুক্ত থাকবে? এখানে হরতাল চলাকালে পর্যটক আসবে, মানুষ এখানে স্থানীয় অর্থনীতিকে আমরা চাঙ্গা রাখবো। আপনারা তো দেশকে ভালোবাসেন, তার চাইতে বেশি ভালোবাসেন নিজের জন্মভূমি, নিজের শহরকে। এটা কি করা যায় না মোহাম্মদ হোসেন মাসুদ? দেখুন, অবশ্যই সম্ভব, কিন্তু আমি আগেভাবে বলছি, একীভূতভাবে পুনরাবৃত্তি করছি। এই যে অবরোধ, যে সংগ্রাম, যে 18 দলীয় লড়াই, সেই লড়াইয়ের একটু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে বর্তমান মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। ইতিমধ্যে আপনার শুনেছেন রায় হচ্ছে। সাম্প্রতিক সময়ে চূড়ান্ত রায় হওয়ার পথে এই রায়কে বাধাগ্রস্ত করার জন্য, এই যুদ্ধাপরাধীকে রক্ষা করার জন্য 18 দলের অভ্যন্তরে বা বিএনপির অভ্যন্তরে এই অপশক্তি প্রবেশ করে আপনি শান্তি চাইলেও এই জেলাকে তারা শান্তি রাখতে দেবে না। মূলত তারা চাচ্ছে এই দেশকে একটি সেকেলের দিকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা? অবশ্যই করব, অবশ্যই করবো। বিএনপিকে আহ্বান করবো, অবশ্যই আহ্বান করবো বিএনপিকে যে কক্সবাজার একটি ছোট্ট জেলা, এখানে আমরা পরস্পরকে চিনি, ওনাদেরকে আহ্বান জানাবো, আসুন বন্ধুরা, হরতাল, অবরোধ সবকিছুকে এই কক্সবাজার থেকে আমরা বাইরে রেখে। এমন যদি আহ্বান আপনাদের আসে তখন আপনারা কিভাবে সাড়া দেবেন? এটা হচ্ছে কক্সবাজারটা তো বাংলাদেশের বাইরে না, আমরা বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত বিদায়, কক্সবাজারটা বাংলাদেশের অংশ বিদায় আসলে বিচ্ছিন্নভাবে একটা জেলাকে সবসময়ের জন্য, এই শহরটা কক্সবাজারের পর্যটন শহরটাকে সবসময়ের জন্য আন্দোলন সংগ্রাম থেকে বা রাজনৈতিক সচেতন বিষয় থেকে পৃথক করা যাবে বলে আমি মনে করি না। সাময়িক সময়ের জন্য হয়তো যায়, বিশেষ সময়ের জন্য হয়তো এই ধরনের
আন্দোলন সংগ্রাম মুক্ত রাখা যেতে পারে সার্বক্ষণিক বা আজীবনের জন্য, দীর্ঘ সময়ের জন্য। এখন পর্যটন মৌসুম, আপনারা জানেন যে পর্যটনের সাথে জড়িয়ে আছে আমাদের প্রায় সরাসরি 4 লক্ষ মানুষের ভাগ্য। তাদের কথা বিবেচনা করে পর্যটন মৌসুম হতে এই সময় বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কি? ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা যদি কক্সবাজারকে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বা আন্দোলন সংগ্রাম থেকে মুক্ত ঘোষণা করি, তারপরেও এখানে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে না। এই পর্যটন শহর হিসেবে পর্যটকদের প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে না, কারণ সারা দেশ যেখানে অবরুদ্ধ হরতাল পালন করছে বা ভবিষ্যতে করবে, তখন রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, বিদায় এই পর্যন্ত তারা আসবে না। এখানে আমরা যদি সংগ্রাম মুক্ত ঘোষণাও করি, অবরোধ মুক্ত ঘোষণা করলেও এখানে যথেষ্ট পর্যটক আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা সারা দেশে একসাথে হতে হবে। সারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে পর্যটকরা ঘর থেকে বের হবে, বেড়াতে আসবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকলে অবস্থা, তাহলে তারা কক্সবাজার কেন, তারা ঢাকার আশেপাশে যেতে সাহস করবে না। আচ্ছা, আপনি যেভাবে বলছিলেন যে মনসুন বাসু, আসলে কি আমাদের সকলে মিলে একটা উদ্যোগ গ্রহণ করা যায়? আমি সকল দলের মতামতের আমি মনে করি উনি যে কথাটা বলছেন আমি ওনার সাথে একমত এই কারণে যে কেন্দ্র থেকে কর্মসূচিগুলো ঘোষণা করেছেন, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে ওনারা কাজ করছেন, কেন্দ্রের ঘটনার বাস্তবায়ন করছেন। আমরা যারা কক্সবাজার জেলায় বসবাস করি, আমরা কেন্দ্র থেকে কেউ বিচ্ছিন্ন নয়। এরপরেও আমরা যদি কক্সবাজারকে ভালোবাসি, আমার জেলাকে আমি ভালোবাসি, আমার পর্যটন শিল্পকে যদি আমি গড়ে তুলতে চাই, রক্ষা করতে চাই, তাহলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আবেদন জানাতে পারি যে কক্সবাজার জেলাটা অবরোধ হরতালের আওতামুক্ত থাকুক। এটা যদি আমরা ক্ষমতা আসতে পারি, অবশ্যই কেন্দ্রীয় পর্যায়ে যদি আমরা যোগাযোগ করতে পারি, অবশ্যই ওনারা আমাদের কথাগুলো রাখবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এবং জাসদ পৌর শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। তারা দুজনেই আলোচনা করছিলেন যে জনগণের অধিকারের কথা নিয়ে এবং জনগণের যে সার্বিক অধিকার সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে দু জোটই কাজ করছেন বলছেন। আমাদের অপেক্ষা করতে হবে কোন জোটই আসলে জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাবে। তবে যেই আলোচনাটি আমরা করছিলাম যে কক্সবাজার শহরকে হরতাল কিংবা অবরোধ রাজনৈতিক কর্মসূচি মুক্ত রাখার যে প্রয়াস, এটি কোনো এক সময় গৃহীত হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে আর জাতীয় ঐক্যমত হবে, অন্তত একমত হবে দ্বিমত পোষণের জন্য। এমন প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আর বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে আপনার ইন্টারনেট অপশনে গিয়ে লগ ইন করুন www.voicemarina.com। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।